সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বইয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী 1.2 পৃষ্ঠা নম্বর 16 এবং অনুশীলনীর 21 ও 22 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে অঙ্কটি করার জন্য। তো আমরা প্রথমে যে 21 নম্বর এই অঙ্কটা করব। তো 21 নম্বর অঙ্কে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো এখানে দেখো যে বিষয়টা আমার আগে জানতে হবে ক্রমিক সংখ্যা কি, তাই না? তা ক্রমিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, অর্থাৎ পর্যায়ক্রমে সংখ্যাগুলো ক্রমান্বয়ে একটা থেকে একটা বাড়ছে। তো একটা জিনিস খেয়াল করো, 1 থেকে যখন 2 গণনা করছি তাহলে 1 থেকে 2তে গেলে তো দেখো 2 কিন্তু 1 থেকে 1 বড়, অর্থাৎ প্রতিটা সংখ্যা এক এক করে বৃদ্ধি পাচ্ছে। 1-এর পরে 2, 2-এর সঙ্গে যোগ 1 করলে 3 হচ্ছে। তাহলে পাশাপাশি যদি দুটি ক্রমিক সংখ্যা আমরা নিতে চাই তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটাকে আমরা যদি x ধরি তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কিন্তু 1 বেশি হবে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই অঙ্কের শুরুতে লিখব যে যেহেতু ক্রমিক সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটি হচ্ছে x, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হচ্ছে x প্লাস 1। যেহেতু প্রতিটা ক্রমিক সংখ্যা 1 থেকে 1 বড়, এবার বলছে বর্গের অন্তর, তাই না? তাহলে এই ক্রমিক সংখ্যাকে যদি বর্গ করি, প্রথমটাকে বর্গ করলে কি হয় x স্কয়ার, আর দ্বিতীয়টাকে বর্গ করলে কি হয় x যোগ 1 তার হোল স্কয়ার, তাই না? এদের এই বর্গ করার পরে যে অন্তরটা হবে সেই অন্তরটা হচ্ছে 37। তো আমরা শর্ত মতে লিখব x যোগ 1 তার হোল স্কয়ার বিয়োগ x এর স্কয়ার সমান 37। যেহেতু এক্সটা ছোট এবং এক্স প্লাস ওয়ানটা বড়, তাই এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস 1 তার হোল স্কয়ারটাকে আমরা প্রথমে লিখব। আমরা জানি বিয়োগ করতে গেলে বা অন্তর করতে গেলে সবসময় বড়টাকে আগে রাখতে হয়। তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কয়ার যদি এ প্লাস বি হোল স্কয়ারের সাথে আমরা তুলনা করতে চাই তাহলে আমরা লিখব এক্স স্কয়ার প্লাস তারপর 2ab, তাই না? 2 থাকলো, তারপর x হচ্ছে a, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে 1-এর স্কয়ার মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 37। তো এবার দেখো বা লিখবো, দেখো x স্কয়ার এবং মাইনাস x স্কয়ার দুটো নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাই আমরা একে অপরকে কেটে দিতে পারি। এবার দেখো 2x প্লাস 1 হয় সমান 37। এরপর দেখো 2x সমান কি হয় 37 বিয়োগ হচ্ছে 1। বাম থেকে ডানে গেলে কোনো সংখ্যা তার চিহ্ন পরিবর্তন হয়, তার যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে 2x সমান 36, তাহলে x সমান কি হবে 36 ভাগ হচ্ছে 2, কারণ 2টা x এর সঙ্গে বাম পাশে গুণ আকারে ছিল, তাহলে ডান পাশে যখন যাবে 2টা তাহলে কি হবে সেখানে ভাগ আকারে হবে, এই জন্য 36 ভাগ 2। তাহলে x সমান 36কে 2 দ্বারা যদি ভাগ করি বা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে 18। এই যে আমরা প্রথম ক্রমিক সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি। তাহলে x ধরছিলাম প্রথম ক্রমিক সংখ্যাটি, তাহলে এখানে অর্থাৎ প্রথম ক্রমিক সংখ্যা সমান 18। তাহলে তোমরাই বলো যে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কত হবে? নিশ্চয়ই 1 বেশি হবে, তাই না? তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে 18 যোগ 1 সমান 19। এই যে দুটি উত্তর, একটি 18 প্রথম ক্রমিক সংখ্যা, দ্বিতীয় ক্রমিক সংখ্যা 19। তো এই হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কটা ছিল, অর্থাৎ 21 নম্বর অঙ্কের সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো আমরা এখানে লিখে দেব নির্ণয় উত্তর 18,19। তো এরপর আমরা যে প্রশ্নের সমাধানটা করব সেটা হচ্ছে 22 নম্বর প্রশ্ন। তো 22 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমি যদি অঙ্কটা বুঝতে পারি ভালো যে আসলে কি বলতে চাচ্ছে, কি বের করতে বলছে, তাহলে কিন্তু আমার সহজ হয়ে যাবে অঙ্কটা। আসলে কি বলছে আর কি বের করতে বলছে। তাহলে দেখো এখানে অঙ্কে কি বলছে, দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নিতে হবে, নির্ণয় করতে হবে, যাদের বর্গ করলে বর্গটা কি হবে, বর্গের অন্তরটা হবে, যাদের বর্গ করলে তাদের অন্তরটা কি হবে পূর্ণ বর্গ সংখ্যা।
তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা কাকে বলি এটা কিন্তু আমাদের জানতে হবে। দেখবা পূর্বের ক্লাসগুলোতে তোমরা দেখবা যে আমি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাই না? যাকে আমি একটু বলি তারপরও, যে যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 16কে বর্গমূল করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। তাহলে এখানে 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা দেখো আমরা অঙ্কের ভিতর চলে আসি। এখানে আমরা প্রথমে লিখব যে মনে করি প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় ক্রমিক সংখ্যা x প্লাস 1। তাহলে যেহেতু বর্গের অন্তর বলছে, তাই না? আমি কিন্তু তোমাদের কলম দিয়ে দেখা দিচ্ছি, যেহেতু বর্গের অন্তর বলছে তাহলে প্রথমে ক্রমিক সংখ্যার যদি আমি বর্গ করি তাহলে কি আসে? এক্স স্কোয়ার আসে, তাই না? প্রথম ক্রমিক সংখ্যার বর্গ করলে কি আসে? এক্স স্কোয়ার। স্কোয়ার মানে এক্স এর পাওয়ার হচ্ছে 2। মাত্রাও বলি অনেক সময় সূচকও বলি, যে এক্স এর ঘাতও বলা হয়, তাই না? অনেক নামে একে ডাকা হয়। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যার বর্গটা হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তো এখন এখানে দেখো যেহেতু বলছে কি বর্গের অন্তর, তাহলে আমরা এখানে বর্গের অন্তরটা বের করব, যে আসলে এই যে ক্রমিক সংখ্যা দুটো পেলাম তাকে বর্গ করলাম এবং বর্গের অন্তর এখন বের করব, তাই না? প্রথমে ক্রমিক সংখ্যা ধরেছি, তাকে আবার বর্গ করেছি। এখন আমরা কি করব? বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বর্গের অন্তরটা আমরা বের করি আগে, তাই না? যেহেতু বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সেই সংখ্যাটা যাকে কিনা অন্তর করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা প্রথমে বর্গের অন্তরটা বের করব। তাহলে বর্গের অন্তর কি? প্রথমে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, আগের অঙ্কটার মতোই প্রায়, কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, এটা হচ্ছে একটা শর্ত। তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার। তাহলে এক্স এর স্কোয়ার আমরা লিখব, কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রের সাহায্যে যদি আমি বুঝতে চাই বা অঙ্কটা সূত্রটা বসাতে চাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বিটা হচ্ছে 1 আর বির স্কোয়ার হচ্ছে 1 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, 2x এবং 1 এগুলো যদি আমরা গুণ করি তাহলে আসছে 2x থাকে যোগ 1, 1 এর স্কোয়ার করলে 1। তাহলে যে 2x যোগ 1 এটা কিন্তু বর্গের অন্তর, কিন্তু x এর মান তো আমি জানি না, তাই না? আমরা কি x এর মান জানি? x এর মান তো আমাদের ধরে নেওয়া। তাহলে এখন x সমান প্রথমে 1 বসিয়ে দেখব যে সংখ্যাটি পূর্ণবর্গ হয় কিনা, পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা, তাই না? তাহলে x সমান 1 হলে x এর জায়গায় আমি কি বসাইছি? 1। তাহলে 2 অর্থাৎ 2 গুণ 1 যোগ 1, 2 কে 2 যোগ 1 সমান সমান 2 আর 1 কত হয়? 3। তাহলে 3 কি বর্গ সংখ্যা? না, এটা কিন্তু বর্গ সংখ্যা নয়। তাহলে আমরা যেহেতু বর্গ সংখ্যা নয়, তাহলে আমরা ডান পাশে লিখে দেব যা পূর্ণ বর্গ নয়। পূর্ণবর্গ হতে হবে, তাই না? 4 যদি হতো তাহলে কিন্তু পূর্ণবর্গ হতো, কারণ 4কে বর্গমূল করলে কত হয়? 2 হয়। যেহেতু 3কে বর্গমূল করলে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসে না। এবার আমরা দেখি কোন সেই ভাগ্যবান সংখ্যাটি যেটা পূর্ণবর্গ হবে। তাহলে এবার x সমান 2 বসাবো। 2 হলে 2 গুণ 2 যোগ 1, অর্থাৎ x এর জায়গায় আমরা 2টা বসাচ্ছি। 2 দুগুণে 4 যোগ 1 সমান 5, যা পূর্ণবর্গ নয়। 5 কি পূর্ণবর্গ? না, 5কে বর্গমূল করলে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসে না, দশমিক সংখ্যা চলে আসে। এরপর আছে x সমান 3 বসাবো। তাহলে x সমান 3 হলে আমরা লিখব 2 গুণ 3 যোগ হচ্ছে 1। তাহলে 3 দুগুণে 6 আর 1 7, তাই না? 6 যোগ 1 সমান হচ্ছে 7। 7 কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে আমরা লিখব যা পূর্ণবর্গ নয়। এভাবে আমরা যতক্ষণ পূর্ণবর্গ সংখ্যা না পাবো, ক্ষুদ্রতম যেহেতু বলছে, তাহলে প্রথম যেটা পাবো সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, ক্ষুদ্রতম, তাই না? ক্ষুদ্রতমটাই আমাকে গ্রহণ করতে হবে। তাহলে x সমান 4 হলে আমরা লিখতে পারি 4 গুণ, অর্থাৎ 2 গুণ 4 যোগ হচ্ছে 1, 4 দুগুণে 8 যোগ 1 সমান 9। দেখুন আমরা 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কেন বলো তো? 9কে যদি আমি বর্গমূল করি তাহলে কত পাচ্ছি? 3, কারণ আমরা জানি 3 তিরিকে 9।
তাহলে যা একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি, তাই না? আর বেশি দূরে এগোবো না, যখনই পেয়ে যাব ওইটাই কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আমাদের প্রশ্নেই বলছে যে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রথম কিন্তু ক্ষুদ্রতম যে পূর্ণবর্গ সংখ্যা সেটাকে আমরা x ধরছিলাম, তাই এখানে প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 9 এবং দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটা কি ধরছিলাম? x যোগ 1 অর্থাৎ 9 যোগ 1 অর্থাৎ 10। এই ছিল আজকের পাঠের বিষয়। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি আগামী ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর পৃষ্ঠার 23 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আছে, এই প্রশ্নটার সমাধান দিব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর মনোযোগের সাথে ক্লাসগুলো দেখবে, প্রতিটা পর্বই দেখবে। যারা পূর্বের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবে, তাহলে আশা করি এই অধ্যায়ের কোনো অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না।